বন্ধুরা, ফের হিন্দুদের উপর অ্যাটাক করা হচ্ছে। হিন্দুদেরকে এখন সব জায়গায় অ্যাটাক করা হচ্ছে শুধুমাত্র হিন্দু বলে। মানে ফের এবার পশ্চিম মেদিনীপুরে কিছু দুষ্কৃতী হিন্দু সন্ন্যাসীদের উপর চরম হামলা করেছে। বন্ধুরা, চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো যে কিভাবে দুষ্কৃতীরা হিন্দু সন্ন্যাসীদের উপর অ্যাটাক করেছে। তার সাথে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য যে সেই ছোট্ট মেয়েটি সেই একরতি প্রাণ বাঁচানোর জন্য এবার শুভেন্দু অধিকারী সেই ছোট্ট অস্মিকার পাশে এসে দাঁড়ালেন। উনি বেশ বড় সড়ো অ্যামাউন্ট দিয়ে সেই মেয়েটির প্রাণ বাঁচানোর জন্য ওর বাবা মার হাতে তুলে দিলেন। বন্ধুরা, শুভেন্দু অধিকারী কত টাকা দিলেন, এমনকি কি কি বললেন, চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো। চলুন। নমস্কার বন্ধুরা, আমি সনকা। আমার নতুন একটি প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তো সেই ছোট্ট মেয়েটির প্রাণ মানে সেই একরত্তি প্রাণ বাঁচানোর জন্য বহু টাকার দরকার, যার জন্য এখনো অবধি সেই সমস্ত টাকা কিন্তু কালেক্ট হয়নি। এবার শেষ সময়ে এসে শুভেন্দু অধিকারী সেই বাচ্চা মেয়েটির পাশে এসে দাঁড়ালেন। উনি বাবা মার হাতে বেশ বড় সড়ো অ্যামাউন্ট তুলে দিলেন। বন্ধুরা, তো উনি কত টাকা দিলেন আর উনি কি কি বললেন পুরো ডিটেলসে আপনাদেরকে বলবো। আর অতি অবশ্যই বলবো যে হিন্দু সন্ন্যাসীদের উপর কিভাবে দুষ্কৃতীরা হামলা করেছে। বন্ধুরা, তো প্রথমত বলি যে শুভেন্দু অধিকারী কত টাকা দিলেন। সেই বাচ্চা মেয়েটির কি রোগ? বাচ্চা মেয়েটির রোগ হচ্ছে স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি টাইপ 1 বিরল রোগে আক্রান্ত রানাঘাটের ছোট্ট অস্মিকা। সেই বাচ্চা মেয়েটি সুস্থ করতে লাগবে 16 কোটির ইঞ্জেকশন। পয়েন্ট টু বি নোটেড, 16 কোটি, যাকে ঘিরে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় পড়ে গিয়েছে। এবার অস্মিকার চিকিৎসায় সাহায্যের হাত বাড়িয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পরিবারের হাতে তুলে দেন 10 লক্ষের চেক। বুঝতে পারছেন, উনি পরিবারের হাতে 10 লক্ষ টাকা তুলে দেন, মানে চেক দেন উনি, যা পেয়ে স্বভাবতই আপ্লুত অস্মিকার মা আর বাবা। অস্মিকাকে সুস্থ করে তুলতে আসরে নেমেছেন সোশ্যাল মিডিয়ার একটা বড় অংশের মানুষ। প্রত্যেকে অনেকজন মানুষ কিন্তু যার যত সামর্থ্য অনেকে দিয়েছে। এবার বিধায়ক হিসেবে পাওয়া বেতন থেকে 10 লক্ষ টাকা অস্মিকার চিকিৎসার জন্য বাবা শুভঙ্কর দাসের হাতে তুলে দেন শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়া পোস্টে বিরোধী দলনেতা বলেন, আমি সকলের কাছে আবেদন, মানে উনি সকলের শুভেন্দু অধিকারী সকলের কাছে উনি আবেদন করছেন যে সেই ছোট্ট অস্মিকার জন্য এগিয়ে আসুন। আমাদের সকলের মিলিত প্রচেষ্টায় ছোট্ট ফুটফুটে অস্মিকার ভবিষ্যৎ নিশ্চিতভাবে আরও সুন্দর হয়ে উঠবে। দিন কয়েক আগে অস্মিকার মা বাবার হাতে চিকিৎসা খরচ বাবদ একটি চেক তুলে দিয়ে নিজের ফেসবুক লাইভে থেকে একরত্তির সাহায্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান শাসক মানে বিরোধী দলনেতা সেই শুভেন্দু অধিকারী। এমনকি যে এই যে একরত্তির সাহায্যের জন্য মানে আহ্বান জানিয়েছিলেন বিধায়ক মদন মিত্র। অস্মিকা সুস্থ করে তুলতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছিলেন প্রবাসী ঘরকন্যার মহুয়া গঙ্গোপাধ্যায়। বলিউডের আরও অন্যতম জনপ্রিয় গায়ক কৈলাশ খর। তালিকায় বাদ নেই কিংবদন্তি গায়িকা শুভমিতাও। দিন কয়েক আগে অস্মিকার বাবা মা দেখা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও। বুঝতে পারছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনার সঙ্গেও দেখা করেছিলেন, মেয়ের চিকিৎসা বাবদ সাহায্যের আবেদন জানিয়েছিলেন। এত প্রচেষ্টা, লাখো মানুষের প্রার্থনা যেন বিফলে না যায়, সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারে সেই ছোট্ট অস্মিকা, সেটাই এখন বড় চ্যালেঞ্জ বাংলার মুখে। বাবা শুভঙ্কর মানে মেয়েটির সেই বাচ্চা মেয়েটির বাবা জানায়, শুভঙ্কর দাস জানান, মেয়ে যখন হয় তখন এত খুশি হয় যে তা ভাষায় প্রকাশ করতে পারবো না। তবে সেই খুশি বেশি দিন স্থায়ী হয়নি। মুহূর্তেই সব কিছু বদলে যায়। চোখের সামনে একরতি মেয়েটা এত কষ্ট পাচ্ছে, আমি নিরুপায়। মানুষ নিজে থেকে এগিয়ে আসছেন, সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন সকলে। একাধিক হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিত্ব, শিল্প এগিয়ে এসেছেন ওর চিকিৎসার জন্য সাহায্যের আবেদনও জানিয়েছেন। আপাতত ক্রাউড ফান্ডিং ছাড়া আমাদের কাছে কোনো বিকল্প নেই। সকলের কাছে একটি অনুরোধ, যতটুকু পারবেন মেয়ের চিকিৎসা বাবদ সাহায্য করুন। আপনার ছোট্ট সাহায্য আমার মেয়েকে সুস্থ জীবন
দিতে পারে। 3 মাস বয়স পর্যন্ত মানে বাচ্চা মেয়েটির 3 মাস বয়স পর্যন্ত বাকি বাচ্চাদের মতোই স্বাভাবিক ছিল। পা তুলতো, হাত নাড়াতো, কিন্তু 3.5 মাস বয়স যখন হলো তখন হঠাৎ একদিন দেখলাম পাটা আর তুলছে না, মানে বাচ্চা মেয়েটি কিন্তু পা আর তুলতে পারছে না। 3-4 মাস আগে মানে একটা বাচ্চা যেই বাচ্চাটা 3 মাস অবধি সুস্থ ছিল, অথচ 3.5 মাস পর থেকে বাচ্চাটা কিন্তু নড়াচড়া পুরো বন্ধ। আর 3-4 মাসের বাচ্চাদের ঘাড় শক্ত হয়ে যায় সাধারণত, কিন্তু এই বাচ্চাটি ঘাড় শক্ত হয়নি। অনেক বাচ্চা উবুর দিতে যায়, মানে 3-4 মাসের বাচ্চাগুলো কিন্তু উবুর দেয়, কিন্তু কিছুই করতে পারছিল না সেই ছোট্ট অস্মিকা। জানিয়েছেন সেই অস্মিকার মা লক্ষ্মী সরকার দাস। কতটা কষ্ট, একটা বাচ্চা যখন জন্ম নেয় কতটা আনন্দ হয় বাবা মার, কিন্তু সেই বাচ্চাটা যখন কিছু মাস পরে বা কয়েকদিন পরেই যখন এত বড় রোগে বাচ্চাটি ভুক্তভোগী, আর সেই রোগের চিকিৎসার জন্য মা বাবা টাকা জোগাড় না করতে পারলে সবচেয়ে বড় কষ্টের। যার জন্য সবার কাছে আবেদন জানাচ্ছি আমি ভিডিও মারফত, সবাই পাশে এসে দাঁড়ান, যতটা যার সামর্থ্য সকলে কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দেন। এবার আপনাদেরকে বলি বন্ধুরা, যে হিন্দুদের উপর এভাবে অ্যাটাক করা হচ্ছে, মানে মথাবাড়ির অবস্থা খুবই খারাপ। যেখানে দিদি মানে এই যে খুশির ঈদে সামিল হয়ে সেখানে দিদি বলেছিলেন যে আমি লন্ডন থেকে এসেছি এই ঈদে সামিল হওয়ার জন্য, কিন্তু এই যে মথাবাড়িতে এত দাঙ্গা ফাসাদ এত কিছু হচ্ছে, হিন্দুদের উপর অ্যাটাক হচ্ছে, এমনকি যেই ভিডিওটা ভাইরাল হয়েছিল সেই ভিডিওতে কিন্তু যেই ছেলেটি লাইভ করছিল সেই ছেলেটি নিজের মুখে বলছিল যে হিন্দুদেরকে মিটিয়ে দাও, হিন্দু থাকবে না, জয় শ্রীরাম বলে একটা নোংরা ভাষা বলেছিল। তো সেখানে দিদি হিন্দুদের এই যে কষ্টে বা হিন্দুদের উপর অ্যাটাক করা হচ্ছে সেখানে দিদি কিন্তু ছুটে যাওয়ার সময় পাচ্ছেন না। তো যার জন্য বলি যে দিদি বলেন আমি সবার জন্য সমান, আমি মা মাটির মানুষ, আমি সবাইকে নিয়ে থাকতে চাই, কিন্তু সত্যি কি তাই? সত্যি কি তাই? না, সবটাই শুধুমাত্র মানে ভোটের একটা ব্যাপার, তাই না? সবাইকে বলতে হবে। যাই হোক, এবার দেখুন পশ্চিম মেদিনীপুরে হিন্দু সন্ন্যাসীর উপর দুষ্কৃতী হামলার অভিযোগ। বাংলাকে জেহাদিদের মুক্তাঞ্চল বলে নিন্দার ঝড় তুললেন শুভেন্দু। রাজ্য মানে আমাদের রাজ্যে, ঠিক আছে, রাজ্যে হিন্দু সন্ন্যাসীর উপর দুষ্কৃতী হামলার অভিযোগ। এবার পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের ধরমপুর গ্রামে এক হিন্দু সন্ন্যাসীর উপর হামলার ঘটনা সামনে এনেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঘটনার চরম নিন্দা করে বাংলার সঙ্গে বাংলাদেশের তুলনা টেনে বললেন, ওপার বাংলার মতো এপার বাংলাও জেহাদিদের মুক্তাঞ্চলে, মানে বুঝতেই পারছেন তাদের মানে একটা পুরো মানে ওই বাংলাদেশের মতো অবস্থা কিন্তু সে আমাদের রাজ্যেও কিন্তু হতে চলেছে। যার জন্য বলছেন যে জেহাদিদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে। জানা যাচ্ছে আক্রান্ত সন্ন্যাসীর নাম হিরণময় গোস্বামী মহারাজ। যিনি আক্রান্ত হয়েছেন ওনার নাম হলো গিয়ে হিরণময় সন্ন্যাসী মহারাজ। দড়ি দিয়ে গলায় ফাঁস দেওয়া, ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা। পয়েন্ট টু বি নোটেড, কীভাবে অ্যাটাক করা হয়েছে? দড়ি দিয়ে ফাঁস দেওয়া, ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা, সন্ন্যাসীর জটা কেটে নেওয়ার মতো নিন্দনীয় ঘটনা ঘটেছে। সন্ন্যাসীর জটা, বুঝতে পারছেন, জটাটা অবধি কেটে নেওয়ার মতো নিন্দনীয়, মানে কেটে নেওয়া হয়েছে, যার জন্য মানে বলা হয়েছে নিন্দনীয় ঘটনা ঘটেছে। এই ঘটনার সঙ্গে বাংলাদেশের চিন্ময় কৃষ্ণপ্রভুর মানে চিন্ময় কৃষ্ণপ্রভুর উদাহরণ টেনেছেন শুভেন্দু। বললেন ওপারে চিন্ময় প্রভু আর এপারে প্রভু হিরণময়। তার অভিযোগ বাংলাদেশের মতোই পশ্চিমবঙ্গেও সনাতন ধর্মের মানুষের মানে হিন্দুরা সনাতন ধর্মের মানুষের ধর্মচরণের স্বাধীনতার অধিকার দিনকে দিন সংকুচিত হচ্ছে। কিভাবে আক্রান্ত হলেন হিরণময় গোস্বামী মহারাজ সেটা এবার আপনাদেরকে বলি। যে নিজের এক্স হ্যান্ডেল থেকে বিজেপি বিধায়ক তথা বিরোধী দলনেতা জানান, গতকাল 31শে মার্চ রাতে 11টার সময় পূজনীয় হিরণময় গোস্বামী মহারাজের উপর হামলা করা হয়। 11টার সময় পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের ধরমপুর গ্রামে ভাগবত কথা হওয়ার পর, ভাবতে পারছেন বন্ধুরা,
ভাগবত কথা হওয়ার পর প্রসাদ গ্রহণ করে উনি নিত্যদিনের মতো একটু বাইরে হাঁটছিলেন। হঠাৎ দুজন দুষ্কৃতী মহারাজের উপর হঠাৎ করে দুজন দুষ্কৃতী বাইরে থেকে এসে আর সেই মহারাজের উপর আক্রমণ করে, গলায় দড়ি দিয়ে চেপে ধরে, ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ওনার জটা অবধি কেটে দেওয়া হয়। মহারাজ এখন ঘাটাল হাসপাতালে চিকিৎসাধীন। কি অবস্থা ভাবুন, উনি একটা জায়গায় এসেছিলেন, ভাগবত কথা উনি কিন্তু সেখানে পাঠ করছিলেন, আর এই সমস্ত কিছু হয়ে যাওয়ার পর উনি শেষে কিন্তু রাস্তায় একটু হাঁটাচলা করছিলেন। ঠিক সেই সময় এসে কিভাবে সেই মহারাজজির উপর অ্যাটাক করা হয়েছে জাস্ট ভাবুন। আর শুধু অ্যাটাক না, তার জটা অবধি কেটে দেওয়া হয়েছে। সবচেয়ে বড় কথা হলো ধর্ম। এখানে ধর্মটাকে কিভাবে হিন্দুদেরকে কিভাবে অ্যাটাক করা হচ্ছে, কিভাবে হিন্দুদেরকে মিটিয়ে দেওয়ার জন্য একটা নতুন করে সৃষ্টি করা হচ্ছে দাঙ্গার, তাই না, দাঙ্গা লাগানোর জন্য জটা অবধি কেটে দেওয়া হয়েছে। তো বলা হচ্ছে উনি এখন হাসপাতালে চিকিৎসাধীন। যত দ্রুত সম্ভব মহারাজের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন শুভেন্দু অধিকারী। বাংলাদেশের ইউনূস সরকারের সঙ্গে পশ্চিমবঙ্গের মমতা সরকারের তুলনা টেনে বিরোধী দলনেতা আরও বললেন, এক পাশে ওপার বাংলায় বিনা অপরাধে চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে 4 মাস ধরে ইউনূস সরকার জেলের মধ্যে মিথ্যে রাষ্ট্রদ্রোহের মামলায় বন্দি করে রাখা হয়েছে। আর এপার বাংলায় সন্ন্যাসীর ওপার বাংলায় চিন্ময় প্রভু, ঠিক আছে, আর এপার বাংলায় সন্ন্যাসীদের ওপর প্রাণঘাতী হামলা হচ্ছে। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তার দল এই বিষয়ে এখনো অবধি কোনো মন্তব্য করেননি। না, দিদি এখনো অবধি মুখ খোলেননি, কারণ মুখ খোলার প্রয়োজন নেই, এখানে হিন্দুদের উপর অ্যাটাক হয়েছে, তাই না? তার জন্য দিদি রয়ে সয়ে আস্তে সুস্তে মুখ খুলবেন। যাই হোক, সবচেয়ে বড় কথা হলো যে কিভাবে হিন্দুদের উপর অ্যাটাক করা হচ্ছে। আমরা সরস্বতী পূজার সময় দেখেছি কিভাবে আমাদের সরস্বতী ঠাকুর প্রতিমাকে অবধি ছাড়া হচ্ছে না। তাহলে ভাবুন যে কিভাবে ধর্মটাকে বিভেদ করা হচ্ছে। হিন্দু মুসলিম আমরা সকলে কিন্তু ভাই ভাই, তাই না? একটা কথাই আছে, হিন্দু মুসলিম ভাই ভাই, কিন্তু এখানে সম্প্রদায়কে টেনে এনে কীভাবে ধর্মটাকে নিয়ে একটা দাঙ্গা লাগানোর সৃষ্টি করা হচ্ছে, যেখানে এখনো অবধি মুখ্যমন্ত্রী মুখ খুলেননি। আর আপনাদেরকে আরেকটি কথা বলি বন্ধুরা, যে একটি খুব কথা উঠছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি উনি অবসর নিচ্ছেন, ওনার জায়গায় আবার নতুন নাকি প্রধানমন্ত্রী আসতে চলেছেন। এই কথাটা কতটা সত্যি, এই কথাটা খুব এখন রটছে যে বয়স বেড়ে যাওয়ার কারণে এবার পদত্যাগ করছেন নরেন্দ্র মোদী। কে এবার হবেন প্রধানমন্ত্রী? তবে এই কথাটি কে বলছেন? বয়স বেড়ে যাওয়ার এবার পদত্যাগ করছেন নরেন্দ্র মোদী, যার জন্য প্রধানমন্ত্রী পদ থেকে সরে যেতে পারেন মোদী। হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিতে পারেন এই জনপ্রিয় রাজনৈতিক নেতা? এমনি একটি মন্তব্য করেছেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। তবে এই বক্তব্য একেবারে মানতে নারাজ হয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস। সঞ্জয় রাউত দাবি করেছেন মোদী বারবার নাগপুরে আরএসএস সদর দপ্তরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী পদে তার উত্তরসূরি নিয়ে আলোচনা করতে। প্রধানমন্ত্রী হিসাবে রবিবারই মোদী আরএসএসের সদর দপ্তরে যান। এর প্রসঙ্গে ফড়নবিস জানিয়েছেন নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী পদ থেকে সরে যাওয়ার প্রশ্ন ওঠে না, বরং 2029 সালের লোকসভা ভোটেও তিনি দলের প্রধানমন্ত্রী প্রার্থী হিসাবে নেতৃত্ব দেবেন। তবে রাজনৈতিক মহলে জল্পনা ছড়িয়েছে মোদীর বয়স বিধি নিয়ে। বয়স 75 পেরোলে দল ও প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে থাকা যাবে না বলে কয়েক বছর আগে সিদ্ধান্ত নেয় বিজেপি। সেই বিধি মেনে লালকৃষ্ণ আডবাণী, মুরলী মনোহর যোশী, সুমিত্রা মহাজনদের দল ও সরকারের গুরুত্বপূর্ণ পদ থেকে সরে যেতে হয়। চলতি বছরের সেপ্টেম্বরের 75 ছুঁয়ে ফেলবেন মোদী। তাই এবার কি ওনাকেও ছাড়তে হতে পারে এই পদ?
এটা প্রশ্ন করছে। মানে এখনো অবধি মোদি কোনো রকমের এই ধরনের ডিক্লেয়ার বা কোনো কিছু করেননি। এটা জাস্ট মানে বুঝতে মানে এটা একটা কথা হলো কি যে মোদিকে নিয়ে অন্যরা বা অন্য নেতারা এটা জাস্ট একটা মন্তব্য করছেন। ফড়নবিস সহ অনেকে অনেক নেতাই অবশ্য দাবি করছেন ৭৫ বিধি বলে কিছু নেই। সরে যাওয়ার ব্যাপারে মোদিও এখনও পর্যন্ত স্পষ্ট কোনো আভাস দেননি। তবে গত বছর হরিয়ানা বিধানসভা নির্বাচনের প্রচারে মোদি সেভাবে তৎপর না থাকায় এখন প্রশ্ন হলো মোদি সরে গেলে কে হতে পারেন দলের প্রধান মুখ। রাজনৈতিক মহলের একাংশের মতে উত্তরসূরি হিসাবে তেমন নেতাকে বাছতে হবে যিনি মোদির থেকেও কঠোর হিন্দুত্ববাদী হবেন। এক্ষেত্রে এগিয়ে রয়েছেন অমিত শাহ ও যোগী আদিত্যনাথ। মানে এটা জাস্ট এখনো অবধি এই ধরনের কোনো মন্তব্য মোদি করেননি বা কোনো মন্তব্য সেই দল থেকে কোনো একটা মানে সিউরিটি বলে কোনো কিছু নেই, কিন্তু জাস্ট অন্যেরা এই নিয়ে একটা মন্তব্য করছে। যাই হোক, প্রতিবেদনটা এখানে শেষ করলাম। অবশ্যই আপনাদেরকে বলবো যে হিন্দুদের উপর যেভাবে অ্যাটাক করা হচ্ছে সত্যি কিন্তু এমন একটা দিন আসতে চলেছে মানে বাংলাদেশের মতো অবস্থা আমাদের এই মানে বলে না ওপারে হচ্ছে এপারে না হয়ে যায়। যাই হোক, প্রতিবেদন এখানে শেষ করলাম। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন। নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থাকবেন বন্ধুরা। টাটা।